ঠিক বিকেল 4টে নিউজ 18 বাংলা নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে হাই ভোল্টেজ শুক্রবার। কেন কলকাতার ইডি দপ্তরে হাই ভোল্টেজ শুক্রবার? ইডির ডিরেক্টর ক্লাসে রাজ্যের ইডি অফিসাররা গতকাল রাতেই কলকাতায় ইডি চিফ রাহুল নবীন তিনি এসে পৌঁছন এবং সমস্ত ইডি আধিকারিকদের ছুটি বাতিল করা হয় এবং আজ দিনভর কেস ধরে ধরে বৈঠকে ইডি অধিকর্তা। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, প্রথম যে বৈঠক শুরু হয়েছিল সকাল 11টায়, সেই বৈঠকের নির্যাস কি উঠে এলো সেই বৈঠক থেকে, এবং আর কি কর্মসূচি রয়েছে ইডি অধিকর্তার? তো এই যে বৈঠক, এই বৈঠকের নির্যাস কিন্তু একাধিক তথ্য এবং একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একাধিক রাজ্যে যে সমস্ত মামলা ইতিমধ্যে ইডির পক্ষ থেকে ইসিআর করা হয়েছিল সেই মামলা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা হয়েছে। তদন্তকারী সমস্ত আধিকারিক তাদেরকে কেস ডায়েরি নিয়ে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং যে সমস্ত মামলা, একাধিক মামলা থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন মামলা কিন্তু ইডি তদন্তভার করছে। সেই মামলা তদন্ত প্রক্রিয়া কোন পথে, কাদের কাছে এখনো পর্যন্ত এই মামলা ডাকা হয়েছিল, কী কী ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কোন কোনো প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তি তাদের নাম সেখানে আছে কিনা, এই সমস্ত গোটা বিষয় কিন্তু একেবারে জানতে চাওয়া হয়েছিল। এবং প্রত্যেক তদন্তকারী আধিকারিক ইডির জোন 1, প্রথম জোন 1-এর যে সমস্ত আধিকারিক তাদের হাতে 9টি কেস ছিল এবং সে সমস্ত মামলার নিষ্পত্তি এখনও কোন পর্যায়ে, এই সমস্ত নিয়ে আলোচনা হয়। পরবর্তী ক্ষেত্রে জোন 2 অফিসার তাদের সঙ্গে একটি বৈঠক হয়, যে বৈঠকেও 6টি তাদের হাতে মামলা রয়েছে। সব মিলিয়ে প্রত্যেকটি মামলা নিয়ে কোন পথে এখনও পর্যন্ত মামলা এবং এই যে গোটা মামলা প্রক্রিয়া অর্থাৎ ইসিআর করেছিল ইডি তদন্ত প্রক্রিয়া শেষ করতে কতদিন লাগবে, এই সমস্ত একাধিক বিষয় বৈঠকে উঠে আসে। আর তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 8ই জানুয়ারি যে আইপ্যাক দপ্তর থেকে শুরু করে একাধিক তল্লাশি হয়েছিল, সেখানে কি পরিস্থিতি ছিল, এই তদন্ত প্রক্রিয়া এগোতে গিয়ে কী কী তথ্য উঠে এসছে এবং যে ঘটনা হয়েছিল এই ঘটনা কোন কোন পুলিশ আধিকারিক থেকে শুরু করে কারা বাধার সম্মুখীন হয়েছিল এবং ইডি কী কী পদক্ষেপ নিয়েছিল, এই গোটা বিষয় নিয়ে কিন্তু বৈঠক হয়। এবং পরপর এই 3 দফায় বৈঠক হয়েছে আজকে, যে বৈঠক সকাল 11 থেকে শুরু হয়। গতকালই একেবারে এয়ারপোর্টে এসে পৌঁছেছিলেন রাহুল নবীন, যিনি ইডি ডিরেক্টর, তিনি এসে পৌঁছেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে সকালবেলা দেখা গেল তিনি ইডি দপ্তরে আসলেন এবং দফায় দফায় তিনি কিন্তু বৈঠক সারলেন। শুধুমাত্র এই আধিকারিক তদন্তকারী তাদের সঙ্গে বৈঠক নয়, ইডির প্রত্যেক অফিসার তাদের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেছেন। শেষ পর্যায়ে দেখা যাচ্ছে ইডির যে সমস্ত আইনজীবী বিভিন্ন কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আইনি পদক্ষেপ নেয় বা আইন হিসাবে লড়াই করেন, তাদের সঙ্গে আলাদা করে কথা বললেন। এবং ইডির এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু খুব তাড়াতাড়ি তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এবং তদন্ত যেগুলো এখনও থমকে রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু আরও এগোতে হবে এবং আইপ্যাক মামলা যে ঘটনা ঘটেছিল সেই তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত শেষ করতে হবে এবং কী কী ঘটনা ঘটেছিল এই গোটা যাবতীয় বিষয় কিন্তু নিয়ে আলোচনা হয়েছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় এই রুদ্ধশ্বাস বৈঠক, যে বৈঠকে কিন্তু একাধিক তিনি নির্দেশ দিয়েছেন এবং দিল্লিতে লিগাল অ্যাডভাইজার তিনি এসেছিলেন এবং কী কী পদক্ষেপ নেওয়া উচিত এই গোটা কিন্তু রুটম্যাপ তিনি তৈরি করে দিচ্ছিলেন বলে এমনটা জানতে পারা যাচ্ছে। বেশ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, এবার নীতিন নবীনের নজর বাংলায়। এই প্রথম রাজ্য সফরই পশ্চিমবঙ্গে। 27শে জানুয়ারি দুদিনের সফরে এ রাজ্যে আসছেন নীতিন নবীন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নিয়েছেন মঙ্গলবার। এবার শুরু তার রাজ্য সফর। নীতিন নবীনের প্রথম গন্তব্য পশ্চিমবঙ্গ। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 27শে জানুয়ারি কলকাতায়, ওই দিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক, পরদিন বর্ধমানে জনসভা করতে পারেন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুধবার দিল্লির অফিসে বৈঠকে বসেন নীতিন নবীন। বৈঠকে ছিলেন বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি, ছিলেন শ্রমিক ভট্টাচার্য।
সেই বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে ভোট কৌশল নিয়ে আলোচনা করেন নীতিন নবীন। বাড়তি গুরুত্ব দেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে গোটা দলকে একজোট হয়ে মাঠে নামার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার আগেও বৈঠক করেন নীতিন নবীন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সোমবার রাতে বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন নবীন। এসবেই স্পষ্ট নীতিনের নজর বাংলায়। সবচেয়ে কম বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ৪৫ বছরেই বিহার থেকে একেবারে নয়াদিল্লিতে দলের গুরু দায়িত্বে হট সিটে। নীতিন নবীন হট সিটে বসে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গকে, কারণ তিনি জানেন বাংলায় বিজেপি ভালো ফল করতে পারলে দলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পর এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তর পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই স্তরেই এখন নতুন ক্যাপ্টেন। সর্বভারতীয় ক্যাপ্টেন আসছেন বাংলার ময়দানে রান তুলতে। नितिन नवीन जी आगे बढ़ो। নিউজ 18 বাংলা। নিউজ 18 প্রাইমে এবার দত্তপুকুরের দিকে নজর রাখবো। দত্তপুকুরে অবরোধ, কারণ এসআইআর হয়রানি। এসআইআর হয়রানির অভিযোগে দত্তপুকুরে অবরোধ। যশোর রোডে দীঘার মোড় এলাকায় বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ বিক্ষোভ। দেখুন ছবি। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, জানতে চাইবো যে বিক্ষোভকারীদের কি বক্তব্য, তারপর কি হলো? দেখো, এই এসআইআর হিয়ারিং এর হয়রানির অভিযোগ তুলেই কিন্তু একেবারে দত্তপুকুরের যশোর রোড দীঘার মোড় এলাকায় সেখানে কিন্তু রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। ফলে প্রায় ঘন্টা দেড়েক অতিক্রান্ত এখনো কিন্তু অবরোধ চলছে। যেটা এলাকার মানুষের দাবি যে অর্থাৎ হিয়ারিং সেন্টারে, অর্থাৎ গভীর রাতে হিয়ারিং এর নোটিশ আসছে, পরের দিন সেখান থেকে 15 কিলোমিটার দূরেই হিয়ারিং সেন্টার। ফলে একটা হয়রানির অভিযোগ। তার কারণ যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র নিয়ে হিয়ারিং সেন্টারে যাবার কথা সেটা কিভাবে সম্ভব? তার কারণ একদিকে হচ্ছে গভীর রাতে সেই হিয়ারিং এর নোটিশ পাচ্ছেন ভোটাররা, এবং সকাল থেকে সেখান থেকে 15 কিলোমিটার দূরে সেখানে হিয়ারিং সেন্টারে যাবার জন্য সেখানে গিয়েও যেতে হচ্ছে। ফলে এই যে কম সময়ের জন্য হিয়ারিং এর নোটিশ, ফলে চরম হয়রানির অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। যে তার কারণ অর্থাৎ এলাকায়, অর্থাৎ সেখান থেকে বারাসাত 1 নম্বর ব্লক, সেখানেও হিয়ারিং সেন্টার হচ্ছে, কিন্তু সেখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে আমডাঙ্গা ব্লক অফিস, সেখানে গিয়ে হিয়ারিং সেন্টার। ফলে এই যে দীর্ঘ দূরত্ব, অর্থাৎ 15 থেকে 20 কিলোমিটার দূরত্ব, সেখানে গিয়ে হিয়ারিং সেন্টার হচ্ছে। ফলে চরম হয়রানির অভিযোগ। অর্থাৎ নির্বাচন কমিশন তুগলকের সিদ্ধান্তের জন্যই এলাকার মানুষজন আজকে রাস্তায় নেমেছেন। এবং যশোর রোড গুরুত্বপূর্ণ, তুমি জানো এই রোড পেট্রাপোল সীমান্ত, বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই রাস্তা প্রায় ঘন্টা দুয়েক ধরে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছেন এলাকার মানুষজন। তার একটাই দাবি, শুধুমাত্র নির্বাচন কমিশন এই তুগলকের সিদ্ধান্তের জন্যই এই রাস্তায় নামা, এমনটাও বলছেন। এবং যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে তাদেরকে আশ্বস্ত করছেন যে কাছাকাছি কোনো জায়গায় হিয়ারিং সেন্টার হবে, এই ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু অবরোধ বিক্ষোভ চলবে, এমনটাও কিন্তু জানাচ্ছেন এলাকার মানুষজন। তমশ্রী, বেশ।
আমরা এখান থেকে 15 কিলোমিটার দূর আমডাঙ্গা বিডিও অফিস যেতে চাই না। আমাদের 1 নম্বর ব্লক কাছাকাছি, আমরা চাই 1 নম্বর ব্লকের আন্ডারে যে কোনো স্কুলে হোক আমরা যেতে রাজি আছি, হেয়ারিং করতে রাজি আছি। হেয়ারিং করতে কত লোককে ডেকেছে হেয়ারিং? 1100 লোক, 1100। দুটো বুথ মিলে। আপনারা কোথায় চাইছেন? আমরা চাই দত্তপুকুরে কোনো জায়গা হোক, মহালি বিদ্যাপীঠ স্কুল আছে হোক, কাশিমপুর স্কুল আছে হোক, সমস্যা কি ভোলানাথ হচ্ছে? হোক, আমডাঙ্গায় যেতে সমস্যা হচ্ছে যেতে। এই জন্য আমরা চাইছি যে কোনো কাছাকাছি হোক আমরা যেতে রাজি আছি। এবার নদিয়ার কালীগঞ্জে আজও এসআইআর শুনানি। 3 পঞ্চায়েতের 706 জনকে শুনানিতে ডাকা, এতেই রীতিমতো ক্ষোভ। দেখুন সেই ছবি। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, আজ তো ছুটির দিন, আর আজকেও ডাকা হয়েছে শুনানিতে, কেন? দেখো তমশ্রী, আজকে সরস্বতী পুজো, এর পাশাপাশি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে সরকারি ছুটি থাকা সত্ত্বেও কালীগঞ্জ ব্লকের কিন্তু 3টি পঞ্চায়েত এলাকার 706 জনকে শুনানির জন্য ডাকা হয়েছে, এবং যাদেরকে ডাকা হয়েছে তারা আসতে বাধ্য হয়েছেন, কারণ তারা যদি আজকে শুনানিতে হাজির না হতেন সেক্ষেত্রে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হতো। এই আশঙ্কাতে থেকে তারা কিন্তু গিয়েছেন, কিন্তু গেলেও তারা কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন ইলেকশন কমিশনের ওপর এবং বিজেপির ওপর। তাদের যা অভিযোগ যে মানুষকে হয়রানি করা হচ্ছে এই এসআইয়ের শুনানির নামে, এবং আজকে ছুটির দিনকেও রেহাই দেওয়া হয়নি। আজকে সরস্বতী পুজো, বাড়িতে বিভিন্ন কাজ থাকে, সরস্বতী পুজো ঠাকুর দেখার বিষয় থাকে, বা অনেকের বাড়িতে বাগদেবীর আরাধনা চলছে, সেই সব কাজ ফেলে তাদেরকে কিন্তু এই এসআইয়ের শুনানির জন্য হাজিরা দিতে যেতে হয়েছে কালীগঞ্জ বিডিও অফিসে। এবং কালীগঞ্জ বিডিও অফিসে প্রায় 62,000 জনকে কিন্তু এই শুনানির জন্য ডাকা হয়েছে। তার মধ্যে আজকে 3টে পঞ্চায়েতে 706 জনকে ডাকা হয়েছে। আজকে যেহেতু ছুটির দিন, সরস্বতী পুজো, তার সত্ত্বেও ডাকার জন্য কিন্তু ক্ষুব্ধ এলাকার যে ভোটাররা, যাদেরকে আজকে শুনানির জন্য ডাকা হয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ। বেশ, আমার বাবার মোট আমরা 4টে পুত্র, একটা কন্যা সন্তান, টোটালে আমরা 5টা ভাই বোন। আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে আমার বাবার 6টার বেশি ছেলে মেয়ে দেখানো হয়েছে। সেই কারণে আমরা আমাদের যে বৈধ নথিপত্র সেগুলো নিয়ে আমরা বিডিও অফিসে এসেছি। আমরা আমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করলাম যাতে আগামী দিনের ভোটার লিস্টে আমাদের নাম সংরক্ষিত থাকে। তো এই সমস্ত জিনিসকে এবং কেন্দ্রের বিজেপি সরকারকে এইসবের জন্য আমরা ধিক্কার জানাই। বিভিন্ন ধরনের যেগুলো গভর্নমেন্টের যে মেইন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যদি করা হয় সেটা বিডিও অফিস থেকেই করা হয়। তো এবার যখন খুব কাজের প্রেশার থেকে এখানে ছুটি ছাটা সব দিনই মোটামুটি অফিস করে রাখতে হয়, এবং ব্লকের স্টাফ মোটামুটি সবাই কোঅপারেট করে, সবাই যথেষ্টভাবে তারা পরিশ্রম করে এবং যথেষ্ট কোঅপারেট করে, সমস্ত স্টাফ আমার। তো আজকে স্পেশাল হচ্ছে যে আমার 3টে পঞ্চায়েতের আমার হিয়ারিং, এখানে আজকে হিয়ারিং চলছে, মিরাবর, মিরাটন, পলাশি। এবারে সেক্ষেত্রে আমার 706টা হিয়ারিং আছে, এবং তার জন্য 2টো টেবিলে আমার সেই হিয়ারিংটা চলছে। এবং হিয়ারিং চলার জন্য আজকে অফিসের সমস্ত স্টাফও রয়েছে, মোটামুটি ম্যাক্সিমাম স্টাফই রয়েছে।